পোষ পাখির গল্প। বুড়ো চাষির কঠিন অসুখ করেছে, বাঁচার আশা নেই। সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল, ওহে বাপু, আমার দিন পড়িয়ে এসেছে। যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই। চাষির ছেলে ভারী অলস, অথচ টাকা পয়সার লোভ তার 16 আনা। তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে। তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। শোনো বাবা, এই যে আমাদের চাষের জমি দেখছো, এর নিচে পোতা আছে লুকোনো সোনা। আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও। ওই কথা কটি বলেই চিরদিনের মতো চোখ বুঝল বুড়ো চাষি। ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। বাবা মারা যাবার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না। ছেলের বউ ভারী বুদ্ধিমতী। সে বলল, তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় সোনা আছে। ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারে না। সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে, কিন্তু সোনার লোভ বড় লোভ, আবার আলসেমির রোগও কম নয়। তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে। বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, তখন সে গজগজ করে। দূর, কোথায় সোনা পাতা আছে তার ঠিক নেই, কে যাবে খোঁড়াখুড়ি করতে? তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না, সোনা যদি পাওয়া যায় তবে আমাদের কপাল ফিরবে। চুপচাপ বসে থেকে কি লাভ? বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কি? বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়। তার বউ আবার এসে বলে, ওদের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না যেন, তুমিও কোদাল নিয়ে যাও। তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তা লুকিয়ে ফেলতে কতক্ষণ? ওদের বিশ্বাস কি? ওরা যদি সোনার তাল পেয়ে লুকিয়ে দেয় তবে সব চেষ্টাই বৃথা। তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। কাজ করতে করতে ওদের উপর নজর রাখার সুবিধে হবে। যত মাটি খোঁড়ে চাষের ছেলে, তত সোনার জন্য মরিয়া হয়ে ওঠেছে। কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত 5 বিঘে জমি খোঁড়াখুঁড়ি করেও কোথাও এতটুকুও সোনা পাওয়া গেল না। রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল, আরে ধুর, বাবা নিশ্চয় আমাকে বোকা বানিয়েছে। সোনাদানা কিছুই নেই, মিছিমিছি আমাকে খাটিয়ে মারলে। বউ হেসে বলল, কিন্তু দেখো, জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে, আর কদিন পরেই বর্ষা নামবে। এই তো বীজ বোনার সময়, বাবা প্রতি বছর এই সময় ধান চাষ করতো, কি সুন্দর ফসল হতো। জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা অমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো। তারপর তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো। স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে, বউ তার খাবার নিয়ে যায়, তামাক সেজে নিয়ে যায়। অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার। তারপর যথাসময়ে বর্ষা নামে। দেখো, বাবা মিথ্যে বলেননি, সত্যি সত্যি
সোনা ফলেছে মাঠে। ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে। জমিতে যে এত ভালো ফসল ফলে তা সে এই প্রথম জানলো। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেল চাষির ছেলে। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা। আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায়। বউ খুব খুশি, এই তার স্বামীর প্রথম রোজগার। তাহলে বাবার কথাই ঠিক তো, জমিতে সত্যিই সোনা পোঁতা ছিল। মাথা নেড়ে ছেলে জবাব দিল, 16 আনা ঠিক। আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। অনেক দিন আগে এক সুন্দর বন ছিল। কত রকমের পাখি, কত জীবজন্তু, সবুজ গাছের ঢাকা সেই বনের মধ্যে এদিকে ওদিকে কয়েকটি গ্রাম। সেই সব গ্রামে থাকে গৃহস্থ মানুষ। চাষ করে, ফলমূল জোগাড় করে, বনের মধু খেয়ে, কাঠ কেটে বড় সুখে তাদের দিন চলে যায়। বর্ষায় তীর তীর করে যে বয়ে চলে পাহাড়ি নদী, সেই জলে কত ছোট ছোট মাছ, কোনো কিছুরই অভাব নেই। সকালে কিছু খেয়ে কিশোরী মেয়েরা বনে কাঠ কাটতে যায়, ফিরে আসে দুপুরে। উনুন জ্বালাবার কাঠ, সবেই শুকনো ডাল। কিছু শুকনো ডাল থাকে গাছে, কিছু পড়ে থাকে গাছের নিচে মাটিতে। একদিন এক কিশোরী যেই গাছের শুকনো ডালে হাত রেখে শুকনো ডাল ভাঙতে যাবে, অমনি একটা কাঠপিঁপড়ে তার হাতে কামড়ে দিল। মেয়েটি উহ বলে সরে এলো। বাঁ হাতে ছিল কাটারি, সেটা পড়ে গেল। কিশোরী ডান হাতটা ধরে বসে পড়ল। কাটারিটা বাঁ হাত থেকে পড়ে নিচের একটা ঝোপে গিয়ে পড়ল। ঝোপে দৌড়াদৌড়ি করছিল ছোট্ট একটা কাঠ বেড়ালি। কাঠারি পড়ল তার লেজের উপরে। ছোট্ট লেজ গেল কেটে। ব্যথায় ছটফট করে কাঠবেড়ালি তরতর করে একটা অনেক উঁচু গাছে উঠে পড়ল। তার লেজ কেটেছে, তার খুব রাগ হয়েছে। সে তো কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি। সে আপন মনে থাকে, খেলে আর লাফিয়ে বেড়ায়। বেজায় রেগে গিয়ে সে গাছের একটা বড় ফলে দাঁত বসালো। বোঁটা থেকে ফল ছিঁড়ে গেল। অনেক উঁচু থেকে সেটা নিচে গিয়ে পড়লো একটা হরিণের মাথায়। সে তখন মিষ্টি রোদে গাছের তলায় ঘুমোচ্ছিল। হঠাৎ মাথায় কিছু পড়ায় সে চমকে উঠল। অত উঁচু থেকে পড়েছে, তার মাথায়ও লেগেছে। আবার যদি কিছু পড়ে, সে ভয় পেয়ে তীর বেগে দৌড়ে পালালো। ঝুড়ো মাটির মধ্যে ছোট ছোট পাখির বাসা। হরিণের ছুটে চলার পথে এরকম কিছু বাসা ছিল। পায়ের চাপে বাসাগুলো ভেঙে গেল। পাখিরা ভয় পেয়ে এদিক ওদিক উড়তে লাগলো। হায় হায়, বাসার ছানারা বোধহয় মরে গেল, ডিমগুলো বোধহয় ভেঙে গেল। বনের মধ্যে দিশেহারা হয়ে পাখিরা উড়ছে। এক গাছের নিচে দাঁড়িয়েছিল এক হাতি। সে প্রকাণ্ড সুর দিয়ে গাছের ডালপালা ভেঙে খাচ্ছে, কোনো দিকে খেয়াল নেই। হঠাৎ একটা ছোট্ট পাখি তার কানের ভেতরে ঢুকে গেল। হাতি লাফিয়ে উঠল। এ কি হলো তার? কানের ভিতর ফরফর করছে যে। সে মাথা ঝাঁকাতে লাগলো, কিন্তু ফরফর বন্ধ হচ্ছে না, ব্যথাও করছে। ভয় পেয়ে হাতি ছুটতে লাগলো। ছুটতে ছুটতে সে এসে থামলো এক চাষির ফসলের ক্ষেতে। সুন্দর ধান হয়েছে, সোনার রং ধরেছে। তার কয়েকদিন পরেই কাটতে হবে। হাতি সেই সোনালী ফসলের ক্ষেতে ঘুরপাক খেতে লাগলো। তার বিশাল দেহ আর গোদা চার পায়ের চাপে ফসল নষ্ট হতে লাগলো। চাষি ছুটে এলো। চাষি হাতির সামনে গিয়ে বলল, এ কি করছো হাতি? আমার সব ফসল যে নষ্ট করে দিলে। খাবো কি? আমার পরিবারের সবাই খাবে কি? কোনোদিন কোনো হাতি এমন কাজ করেনি। আমিও কোনোদিন ফসলের ক্ষেত নষ্ট করিনি, কিন্তু আমি যে আর পারছি না। আমি পাগল হয়ে যাব। আমার কানের মধ্যে যে একটা ছোট্ট পাখি ঢুকে রয়েছে, আমি কি করব? চাষি, আমার কোনো দোষ নেই, আমি সহ্য করতে পারছি না।
সে কথা শুনতে পেয়ে ছোট্ট পাখিটি বলল, আমারও কোনো দোষ নেই, আমি কোনো কালে হাতির কানে ঢুকিনি, কিন্তু কি করব, হরিণ আমাদের বাসা ভেঙে দিল, ভয়ে উড়ে পালাতে গিয়ে না দেখে হাতির কানে ঢুকে পড়েছি, আমার কোনো দোষ নেই। আমারও কোনো দোষ নেই, আমি কি করব? দুষ্টু কাঠবিড়ালি উঁচু গাছ থেকে একটা ফল আমার মাথায় ফেলে দিল। খুব ব্যথা পেলাম। ভাবলাম আবার যদি ফল ফেলে দেয়, তাই ভয় পেয়ে দৌড়তে শুরু করলাম। আমি তো নিচের দিকে তাকাইনি, পায়ের চাপে পাখির বাসা গেল ভেঙে। আমার কোনো দোষ নেই। আমার কোনো দোষ নেই, আমি ঝোপের মধ্যে খেলা করছিলাম, ওই মেয়েটার হাতের কাঠারি আমার লেজে পড়লো, লেজ গেল কেটে, খুব ব্যথা পেলাম, রাগ হয়েছিল, তাই আমি উঁচু গাছের ফল ফেলে দিয়েছি। আমার কি দোষ? আমার কোনো দোষ নেই। বাঁ হাতে কাটারি ধরে ডান হাত দিয়ে আমি গাছের একটা শুকনো ডাল ভাঙছিলাম। কাঠপিঁপড়ে আমার হাতে কামড়ে দিল, যন্ত্রণা হলো, বাঁ হাত থেকে কাটারি পড়ে গেল। আমি কি করব? চাষি তখন বলল, সব নষ্টের গোড়ায় রয়েছে ওই কাঠপিঁপড়ে। ওকে শাস্তি দাও, বুঝিয়ে দাও ও কাজটা ভালো করেনি। কিশোরী হাতের তালুর মধ্যে কাঠপিঁপড়েকে চেপে ধরল, হাঁটা দিল বাড়ির পথে। বাড়িতে এসে একটা সুতো দিয়ে কাঠপিঁপড়ের কোমর বাঁধলো, তারপর তাকে ঝুলিয়ে রাখলো একটা ছোট্ট গাছের সঙ্গে। আর কোমরে সুতো বেঁধে কাঠপিঁপড়েকে ঝুলিয়ে রেখেছিল বলেই সেদিন থেকে কাঠপিঁপড়ের মাঝখানের পেটটা অমন সরু হয়ে গেল। কিসের থেকে কি যে হয়। এক যে ছিল দুষ্টু মেয়ে, বেজায় হিংসুটে আর বেজায় ঝগড়াটি। তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ ওই নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকে, তারা তো আমার উপর চটে যাবে। হিংসুটের দিদি বড় লক্ষ্মী মেয়ে, যেমন কাজে কর্মে তেমনই লেখাপড়াই। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেল, এখনো তার প্রথম ভাগেই শেষ হলো না। আর তার দিদি তার চাইতে মোটে 1 বছরের বড়। সে এখনই বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে। হিংসুটি কিনা সবাইকে হিংসে করে, সে তো দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়, হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায়। দিদি যেবার ছবির বই প্রাইজ পেল আর হিংসুটি কিচ্ছু পেল না, তখন হিংসুটির ভীষণ রাগ হতো। হিংসুটি সারাটা দিন ফুঁপিয়ে ফুঁপিয়ে, গাল ফুলিয়ে, ঠোঁট বাঁকিয়ে বসে রইল, কারো সঙ্গে কথাই বলল না। তারপর রাত্রেবেলায় দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে, মলাট ছিঁড়ে, কাদায় ফেলে নষ্ট করে দিল। এমন দুষ্টু হিংসুটি মেয়ে। একদিন হিংসুটির মামা এসেছেন, তিনি মিঠাই এনে 2 বোনকে আদর করে খেতে দিয়েছেন। হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল। মামা ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, কি রে, কি হলো? জিভে কামড়ে লাগলো নাকি? হিংসুটির মুখে আর কথা নেই, সে কেবলই কাঁদছে। তখন তার মা এক ধমক দিয়ে বললেন, আরে কি হয়েছে বল না? তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল, দিদির ওই রসমুন্ডিটা আমারটা চাইটাও বড়। তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমুন্ডিটা তাকে দিয়ে দিল। অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেক সে খেতে পারল না, নষ্ট করে ফেলে দিল। দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা, নতুন কাপড় এলে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে। একদিন হঠাৎ হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখলো লাল জামা গায়ে, লাল জুতো পায়ে, টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। হিংসুটি বলল, দেখেছ,
দিদি কি দুষ্টু, নিশ্চয় মামার কাছ থেকে পুতুল আদায় করেছে, আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে। তখন তার ভয়ানক রাগ হলো। সে ভাবলো, হে, আমি তো ছোট বোন, আমারই তো পুতুল পাওয়া উচিত, দিদি কেন মেচি মেচি পুতুল পাবে? এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল। কি সুন্দর পুতুল, কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ, কেমন কোটি কোটি হাত পা আর টুকটুকে জামা কাপড়, যত সব ভালো ভালো জিনিস সব কিনা দিদি পাবে। হিংসুটির চোখ ফেটে জল এলো। সে রেগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল। তাতেও তার রাগ গেল না। সে একটা ডান্ডা নিয়ে ধাই ধাই করে পুতুলটাকে মারতে লাগলো। মারতে মারতে তার নাক, মুখ, হাত পা ভেঙে তার জামা কাপড় ছিঁড়ে আবার তাকে বাক্সের মধ্যে থেকে সে রাগে গড়গড় করতে করতে চলে গেল। বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন, তোর জন্য কি এনেছি দেখিসনি? কই মামা, কি এনেছো দাও না। মার কাছে দেখ গিয়ে, কি সুন্দর পুতুল এনেছি। হিংসুটি উৎসাহে নাচতে লাগলো। মাকে জিজ্ঞাসা করলো, আমার নতুন পুতুল কোথায় রেখেছো মা? জাগিয়ে দেখ, আলমারিতে আছে। তা শুনে হিংসুটির বুক একেবারে ধড়াস ধড়াস করে উঠল। সে কাঁদো কাঁদো গলায় বলল, সেটার কি লাল জামা আর লাল জুতো পরানো, মাথায় কালো কালো কুকড়ানো চুল ছিল? হ্যাঁ, তুই দেখেছিস নাকি? হিংসুটির মুখে আর কথা নেই। সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারপরে একেবারে ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এর পরেও যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে, তবে আর কি করে কমবে বলো? একদল পরী, তারা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে। রোদে দেহ পুড়ে যায়, বৃষ্টিতে দেহ ভিজে যায়, শীতকালের হিমেল বাতাসে দেহ কাঁপতে থাকে। বড় কষ্ট। এমনই করে দিন কাটে। একদিন তারা সবাই মিলে ঠিক করলো তারা বাড়ি তৈরি করবে। বাড়ির মধ্যে থাকলে আর কষ্ট হবে না, সুখে শান্তিতে থাকতে পারবে। কয়েকজন পরী বলল, চলো আমরা গভীর বনে যাই, সেখানে একসঙ্গে অনেক বড় বড় মজবুত গাছ আছে, সেই সব ডালে বাড়ি তৈরি করলে আর কোনো ভাবনা নেই। দুজন পরী বলল, গভীর বনে যেতে যাব কেন? এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠে গাছ রয়েছে, ওখানেই বাড়ি তৈরি করব। কয়েকজন গভীর বনে চলে গেল। গাছের গুঁড়ি থেকে অল্প উঁচুতে কয়েকটা ডালের মাঝখানে সুন্দর বাড়ি তৈরি করল। আর কোনো কষ্ট নেই। দুজন ফাঁকা মাঠে পাশাপাশি গাছে বাড়ি তৈরি করল। চারিদিকেই বেশ ফাঁকা, গভীর বনের মতো নয়। এমনই করে দুই জায়গায় আনন্দে দিন কাটে, রাত কাটে, কোনো দুর্ভাবনাই নেই। তাদের মনেই সবসময়ই খুশির হাওয়া। কিন্তু সব দিন সমান যায় না, কখন যে বিপদ এসে পড়ে কেউই বলতে পারে না। একদিন বিকেল থেকেই বৃষ্টি ঝরছে। তারপর এলো বর্ষার রাত। হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো। হাওয়ার দাপটে সব যেন ওলট পালট হয়ে গেল। মাঠের গাছপালাগুলো কাঁপতে লাগলো। ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ, ফাঁকা জায়গা কম, তাই সেখানে ঝড়ঝাপটা তেমন সুবিধে করতে পারল না। শুধু গাছের কয়েকটা ডাল ভেঙে পড়ল। বনের পরীদের বাড়ি বেঁচে গেল। তারা বলল, সবার উচিত ঘন বনভূমির মতো একসঙ্গে মিলেমিশে থাকা,
একা একা থাকলেই বিপদ। ওদের গাছগুলো আলাদা আলাদা ছিল, ভেঙে পড়লো। একা একা থাকতে নেই, তাতে শক্তি কমে যায়। একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। অনেক অনেক কাল আগে, যখন মানুষ জন্মায়নি, তখন পৃথিবীতে ফুল ছিল না। মাটির উপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ। আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত, বাতাস পাতা শুকে শুকে চলে যেত। হায়, ফুল নেই। এক রাতে ফুলপরীরা নেমে এলো পৃথিবীর পাতা ভরা বাগানে। তাদের দেশে নাকি অনেক ফুল। তারা ফুলের পাপড়ির পোশাক পরে, ফুলের মধু খায়। পরীরা বলা বলে করলো, আচ্ছা, এমন চমৎকার জায়গায় ফুল নেই, চলো আমরা ফুল নিয়ে আসি। বলে তারা সকলে মিলে তাদের দেশ থেকে অনেক ফুলের বীজ নিয়ে এলো। সেই সব বীজ ছড়িয়ে দিল মাঠে মাঠে, বনে বনে। সেই বীজ থেকে গাছ গজালো। তারপর গাছে গাছে দেখা দিল নানা রঙের ফুলের কুঁড়ি। সেই কুঁড়ি ফুটলো সাদা, নীল, হলদে, লাল, বেগুনি ফুলে ছেয়ে গেল বন। আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিল, বাতাস তাদের দলিয়ে দিয়ে গেল। মৌমাছিরা ছুটে এলো মধু খেতে। এখনো নাকি ফুলপরীরা নেমে আসে পৃথিবীতে। যেখানে মানুষেরা থাকে সেখানে নয়। রাত হলে, চাঁদ উঠলে তারা গভীর জঙ্গলের ভিতর নামে। সারা রাত ফুলবনে হাত ধরাধরি করে নাচে। ভোর না হতে চলে যায়। সকালবেলা সেখানে গেলে নাকি দেখতে পাওয়া যায় তাদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়েছে। কেউ দেখেছ? গাঁয়েতে এক বুড়ি ছিল। তার মতো এমন গরিব কেউ কখনো দেখেনি। ভিক্ষা করে সে যে কোটি চাল পেত, তাতে ভাত রেঁধে 4টি রাতের বেলা খেত, আর বাকিগুলি পরদিন সকালের জন্য জল দিয়ে রাখত। সব দিন পান্তা ভাত খেত বলে তার নাম ছিল পান্তা বুড়ি। একবার সেই গাঁয়ে এক চোর এসে উপস্থিত হলো। পান্তার সন্ধান পেয়ে সে রোজ রোজ পান্তা খেতে লাগলো। চোরের জ্বালায় বেচারি তো একেবারে অস্থির। একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল। যেতে যেতে পথে দেখলো একটা বেল পড়ে আছে। বেল জিজ্ঞাসা করলো, বুড়ি, ও বুড়ি, কোথায় যাচ্ছ? বুড়ি বেলের কথায় উত্তর দিয়ে বলল, চোরে পান্তা খেয়েছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। আচ্ছা, ফিরে আসার সময় আমায় নিয়ে যেও, বুঝলে? আচ্ছা। কিছু দূরে গিয়ে বুড়ি দেখলো একটা শিঙ্গি মাছ। মাছ বলল, বুড়ি, ও বুড়ি, কোথায় যাচ্ছ? চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। ফিরে আসার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা, বেশ। আর কিছু দূর গিয়ে বুড়ি একটি সূচ দেখতে পেল। সূচ বলল, ও বুড়ি, কোথায় যাচ্ছ? চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। ফিরে আসার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা, যেও। আরও কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একখানা ছুরি পড়ে আছে। ছুরি জিজ্ঞাসা করলো, এতক্ষণে বুড়ি বেশ সহজভাবেই জবাব দিচ্ছিল,
কিন্তু এরপর তার মাথা গরম হয়ে উঠল। ছুরির কথার উত্তরে সে বিরক্ত হয়ে বলল, যেথায় যাই না তোর তাতে কি? আহা, রাগ করো কেন? একটা কথা শোনো, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা আচ্ছা, সে তখন হবে। শেষে রাজবাড়ির কাছাকাছি গিয়ে বুড়ি দেখল পথের ধারে একটা কুমির পড়ে আছে। কুমির বলল, ও বুড়ি, বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ির মেজাজ তখন আরো গরম। তোর কি, যেথায় খুশি যাচ্ছি, জমের বাড়ি যাচ্ছি, তুই যাবি? একেবারে যে আগুন। বলছি কি, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বেশ, দেখা যাবে। এরপর বুড়ি যখন রাজবাড়িতে পৌঁছালো তখন বেলা প্রায় শেষ হয়েছে। সেদিন রাজা গিয়েছিলেন শিকারে, কাজেই বুড়ির আর নালিশ করা হলো না। ফিরবার পথে সে কুমির, ছুরি, সূঁচ, শিঙ্গি মাছ ও বেল নিয়ে বাড়ি এলো। শিঙ্গি মাছ বলল, আমায় পান্তার হাড়িতে রাখো। বেল বলল, আমায় আগুনের ভিতর রাখো। সূঁচ বলল, আমায় দেয়ালে পুঁতে রাখো। ছুরি বলল, আমায় উঠোনের ঘাসে গুঁজে রাখো। কুমির বলল, আমায় ঘাটে বেঁধে রাখো। যার যেমন ইচ্ছা তাকে সেইভাবে রেখে বুড়ি রাত্রে ঘুমিয়ে পড়ল। এমন সময় চোর এসে উপস্থিত। চোর যেই পান্তার হাঁড়িতে হাত দিয়েছে অমনি শিঙি মাছের কাঁটার এক খোঁচা। আগুন তাপ দেবার জন্য যে উনানের ধারে গেছে অমনি বেল ফেটে চোখ অন্ধ। হাতড়াতে হাতড়াতে দরজার ধারে এসেছে চোর, অমনি কাদায় পা পিছলে দড়াম। আহা, বেচারার আর শাস্তির শেষ নেই। দেয়াল ধরে উঠতে যাবে অমনি সূচ বিঁধে রক্তারক্তি করে দেয়। উঠান দিয়ে পালাবে অমনি ছুরিতে পা কেটে খান খান। ঘাটে নেমে হাত পা ধোবে অমনি একেবারে কুমিরের মুখে। কুমির চিৎকার করে উঠল, ও বুড়ি, তোর চোর ধরেছি। ও বুড়ি, তোর চোর ধরেছি। কুমিরের চিৎকার, বাপরে সে কি ভয়ানক! বাঘের ডাক লাগে কোথায়! বুড়ি তো ধড়ফড় করে উঠে বসলো। তারপর লোকজন ডেকে চোরকে বেঁধে রাজার কাছে হাজির করলো। রাজা থেকে এমন শাস্তি দিলেন যে সে আর কি বলবো। অনেক নদীর তীরে আমি একা একাই গিয়েছি। কেন, এই প্রশ্নের উত্তর একটাই, প্রকৃতি পড়ুয়া হব বলে। তবে নদীর তীরে গিয়ে বসে থাকিনি, শুধু ঢেউয়ের ওঠানামা দেখিনি। ওই নদী কেমন নদী সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। ছিল কেন বলছি, এখনো আমি ফুরসত পেলে একটা না একটা নদীর তীরে যাই। এবার বর্ষায় বৃষ্টি হয়েছে কম, কিন্তু শরতে পরপর কদিন ঝমঝম বৃষ্টি হতেই নদীগুলো রং পাল্টে নিল। আমার প্রিয় নদী তিনটিকে একটু ভরা ভরা দেখলাম। ইছামতির তীরে বসার সুযোগ ছিল না, তাই পশ্চিমে দামোদরের তীরে আমার প্রিয় ঘাট খাদিনানের পথে পাড়ি দিলাম। ওই ঘাটে যাবার দুটি পথ, একটি বাঁধের উপর দিয়ে হেঁটে, অন্যটি নৌকোয়। আমি হেঁটে যাওয়া ভালোবাসি, আর সেটা হবে জলের কিনারা ধরে। কিন্তু সেদিন মহিষরেখা ঘাটে একটা ডিঙ্গি পেয়ে গেলাম। সেই ডিঙ্গির মাঝিকে আমি খুব চিনি। সে বলল, এবার কি মনে করে? চৈত্র মাসেই তো এসেছিলেন। তখন ছিল শুকনো কাল, দামোদরের তখন অন্য রূপ। তার তীর ধরে সবজি ফসল ছিল দেখার মতো, আর এখন জল ভরা নদী দেখতে এসেছি। আমার উত্তর সোজা। দামোদরের উপর বোম্বে রোডের পুলের কাছে মহিষ বাথান। আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয়, তাই একই নদীকে ভিন্ন ভিন্ন ঋতুতে দেখতে আসি। দেখে দেখে শিখি নদীর নানান রকম দশা। ডিঙিতে বসে মাঝিকে বললাম, মনু, নৌকা খুলতে হবে না, এসো বসি, দুজনে নদীর কথা বলি। মনু আমার মুখোমুখি বসল। দামোদরে এখন জোয়ার ভাটা খেলে না?
রূপনারায়ণ, ইছামতি এই দুই নদীতে জল বাড়ে কমে জোয়ার ভাটা হয়। ভাটা তো লেগেই আছে, উপরে বাঁধের জল ছাড়লেই হই হই করে জল নেমে আসে, নইলে ভাটায় ঢিলা থাকে, কিন্তু জোয়ারের জল কেরামতে দেখাতে পারে না। কেন? কেন আবার? নদীর মুখে গেট আছে না, ওই গেট দিয়েই তো গঙ্গার জল আসা যাওয়া ঠিক হয়। ঠিক, তা দেখেছি আমি, কিন্তু তাতে অসুবিধা কি? চাষের কাজ, মাছ ধরার কাজ এসব তো কমতি হয় না। মনু চুপ করে আমার কথা শুনছিল। আমার নজরে পড়ল একটা সাদা কালো মাছরাঙা ফটকা চুপচাপ নদীর উপর ঝুঁকে থাকা একটা গাছের ডালে এসে বসলো সেটা। আমি প্রশ্ন করলাম, মনু, নদীর ধারের পাখিদের দেখছি না তো, কোথায় গেল সব? উল্টো প্রশ্ন তার। কি পাখি? শীতের সময় সময় খঞ্জন আসবে, এখন ওটা দেখা পাবে না। কাদা খোঁচা সেগুলো হয়তো শীত পড়তে না পড়তেই হাজির হবে, কিন্তু বালিহাঁস এদিকে শীতও দেখবে না। কেন? আমি তো রূপনারায়ণের চড়াই কার্তিক মাসেই সরাল দেখেছি। সোরাল হয়তো দেখতে পাবে এদিকে আর কদিন পরেই, রাতের বেলা ঝাঁক বেঁধে বেঁধে যায়, কিন্তু চোখা কিংবা বড় জাতের হাঁস চড়ে না গেলে দেখা যাবে না। মনুর অভিজ্ঞতা আমার চেয়ে বেশি, আমিও দম্বার পাত্র নই। বললাম, এই বছরেই দামোদরের চরে চোখা দেখেছি। সে অবাক, জিজ্ঞাসা করল, কোথায়? দামোদরের চরে, ওই যে আসানসোল থেকে আদ্রা যাওয়ার লাইনে দামোদরের উপর দামোদর স্টেশন, সেখানে। নদী খুব চওড়া বটে, তবে জল নেই। তার চড়াই চোখা দেখেছি, কাদা খোঁচা দেখেছি, মেছো বক দেখেছি। মনু আমার কথা শুনে হেসে ফেলল। এক নদীর অনেক রকম হয়, যেখানে যেমন মাটি তেমন তার দশা। আমাকে চমকে দিয়ে নৌকা খুলে দিল মনু। এবার তীরের গাছপালা, মাটির রং, এমনকি বছর বছর পলি জমে যে স্তর পড়েছে তার দেখা পাবো। এখানে এই নদীর তীরে আটকে থাকা শামুক, গিঁড়ি, গুগলির খোলস দেখতে পাবো। এবার ওপারের পাখির, প্রজাপতির চলাচল দেখতে পাবো। এখন আর কথা নই, শুধু এক মনে দেখা। কারমাটা রেল স্টেশন। একটি ট্রেন এসে দাঁড়ালো। ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন, হাতে একটি ব্যাগ। ব্যাগটি ছোট, কিন্তু মানুষটি যে সম্মানে বড়, ডাক্তার বলে কথা, নিজে হাতে ব্যাগ বইতে হয়তো তার লজ্জা বোধ হয়। তাই তিনি কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন। সঙ্গে সঙ্গেই এক কুলি এসে হাজির। কুলি ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিল। তারপর সে চলে যেতে উদ্যত হলো। ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ, তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসেবে। কুলি বলল, না না, পয়সা লাগবে না। কেন? আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, তাই একটু সাহায্য করলাম মাত্র। আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, আমাকে ক্ষমা করবেন, আপনাকে আমি চিনতে পারিনি। কুলি বলল, তাতে আর কি হয়েছে? ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি আর কখনো নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হব না। অনেক অনেক দিন আগের কথা। সেই কালে আমাদের দেশে ছিল ঘন বন। আমরা তখন বনের ধারে এক গাঁয়ে থাকতাম, চাষ করতাম, বনে শিকার করতাম। সে ছিল বড় সুখের দিন। কোথায় হারিয়ে গেল সেসব সুখের দিন? সেই কালে বনের ধারে গাঁয়ে থাকতো এক শিকারী। সে সবসময় বনে বনে ঘুরে বেড়াতো। তার ছিল না কোনো ভয় ডর, উল্টে বনের পশু পাখি তাকে ভয় করত। হাতে তীর, ধনুক, গুলতি নিয়ে সে ঘুরে বেড়াতো। এমনকি রাতে শোবার সময়েও তার বিছানার পাশে থাকতো তীর, ধনুক, গুলতি। সকালে গাঁয়ের ঘর থেকে বেরিয়ে যায় সে। আঁধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘুরে বেড়ায়, গাছের ফল খায়, পাখি শিকার করে বনেই রান্না করে খায়।
বড় আনন্দে থাকে সে। এমনই করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো। দুজনেই খুশি, অনেকক্ষণ কথাবার্তা হলো, দুজনেই খুব বন্ধু হয়ে গেল। প্রায় প্রতিদিনই দেখা হয়, খুব ভাব দুজনের। একদিন শিকারী বলল, বন্ধু, অনেক দিন হয়ে গেল, দুজনেই খুব বন্ধু হয়ে গেলাম। তাহলে চলো একদিন আমার বাড়িতে, আমার ভালো লাগবে। বাঘ বলল, এ আর এমন কি, যাওয়াই যাই, চলো এখনই যাই। বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কি? দুজনেই রওনা দিল বনের পথে। বন পেরিয়ে মাঠ, মাঠের পাশে ফসলের জমি, তার পাশেই শিকারের বাড়ি। ছোট বারান্দা পেরিয়ে তারা ঘরে ঢুকলো। ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর, চোখ জুড়িয়ে যায়। বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেই বসে পড়ল। আহ, কি আরাম! শিকারী ঘটিতে করে পুকুরে ঠান্ডা জল এনে দিল। বাঘ জিভ দিয়ে চেটে চেটে ঘটির জল খেল। বন্ধুর দিকে ডাগর ডাগর চোখে চেয়ে রইল। বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। উঠে ছবির কাছে গেল, দেখলো একজন মানুষ শিকারী দাঁড়িয়ে রয়েছে। তার হাতে তীর ধনুক, আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ। শিকারী বড় বড় চোখে তাকিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে বিরাট কোনো কাজ করেছে। শিকারী খুব মজা পেয়েছে, বলল, আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন। দেখো তিনি কেমন বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন। ঠাকুরদা বাঘ, নেকড়ে, চিতা কাউকেই ভয় পেতেন না। মস্ত শিকারী ছিলেন। আমার বাবাও মস্ত শিকারী ছিলেন, আমিও তাই। বাঘ হাই তুলে বলল, ছবিটা কে এঁকেছে? আমার বাবা এঁকেছেন। তিনি শুধু মস্ত বড় শিকারী ছিলেন না, খুব ভালো আঁকতেও পারতেন। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। এটা কি মানুষের আঁকা ছবি? কি যে বলো বন্ধু, আমার বাবা তো মানুষই ছিলেন। আমার বাবা তিনি, মানুষ ছাড়া আর কি হবেন? বাঘ গোফে ফাঁকে মুচকি হেসে বলল, ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে অন্যরকম হতো। আচ্ছা বন্ধুরা, বলুন তো, ছবিটা যদি সত্যিই কোনো বাঘ এঁকে থাকতো তাহলে কেমন হতো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা লাইক করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।